হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। আজকের ক্লাস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি 35 এমসিকিউ কোয়েশ্চেন ডিসকাস করব। এই যে তোমাদের নতুন সিলেবাস এবং এমসিকিউ প্যাটার্ন কোয়েশ্চেন আসবে, তার একটা প্রতিলিপি বা ঠিক ডুপ্লিকেট মানে স্যাম্পল পেপার আমরা আজকের আলোচনা করব। কিভাবে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনগুলো আসতে পারে বা টাইপগুলো কী কী হতে পারে, তার আজকের আমরা স্যাম্পল ডিসকাস করব। ঠিক আছে, তো 35 কোয়েশ্চেন রয়েছে। এবার আমার এখানে কোয়েশ্চেন আছে, তার সাথে এমসিকিউ অপশানগুলোও রয়েছে। তো তোমরা চাইলে ভিডিও পজ করে আগে নিজেরা ক্যালকুলেশন করবে, তারপর আমার সাথে অ্যান্সার ম্যাচ করে নেবে। ক্লিয়ার? তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন আছে 88 গ্রাম CO2 অণুতে যত সংখ্যক অক্সিজেন পরমাণু বর্তমান, তত সংখ্যক অক্সিজেন পরমাণু কত পরিমাণ CO অণুতে বর্তমান। তো এই ম্যাথ সলভ করার আগে প্রথমে একটা টেবিল মনে রাখবো। কিভাবে? আমরা জানি মোল সমান, মোল থেকে যদি ভর, মোল থেকে ভর, কণার সংখ্যা এবং মোল কণার সংখ্যা, আয়তন, আয়তন অবশ্যই এসটিপি হতে হবে। ক্লিয়ার? তো যদি মোল থেকে ভর যাই তাহলে MW মানে মলিকিউলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করব। আবার যদি ভর থেকে মোল ক্যালকুলেট করতে হয় ডিভাইড করব MW দিয়ে। মোল থেকে কণার সংখ্যা মাল্টিপ্লাই করব অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। আবার কণার সংখ্যা থেকে মোল ক্যালকুলেট করতে চাইলে ডিভাইড করব অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। মোল থেকে আয়তন ক্যালকুলেট করতে গেলে আমরা মাল্টিপ্লাই করব 22.4 লিটার দিয়ে। আর যদি আয়তন থেকে মোল ক্যালকুলেট করতে চাই তাহলে 22.4 লিটার দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার? এই টেবিল আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে দেওয়া আছে 88 গ্রাম CO2। তাহলে গ্রাম মানে ভর থেকে কি ক্যালকুলেট করব? মোল। কিভাবে? 88 ডিভাইডেড বাই MW। CO2 MW কত? কার্বন 12, অক্সিজেন 32। তাহলে 88 ডিভাইডেড বাই 44 ইকুয়াল টু কত হবে? 2। তাহলে 2 মোল। এর সাথে যদি আমরা কণার সংখ্যা নির্ণয় করতে চাই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব। এটা কি পাওয়া গেল? CO2 অণু। কিন্তু বলেছে অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণু কত আছে? দেখো CO2 একটা কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু Na সংখ্যক অণুতে ইন্টু 2 সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে। ক্লিয়ার? তো এইবার বলেছে CO অণুতে কতগুলো মানে কত পরিমাণ CO অণুতে এই সংখ্যক পরমাণু থাকবে। তো যদি দেখি কণার সংখ্যা থেকে আবার মোলে কনভার্ট করব। কিভাবে? 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার ইকুয়াল টু 4 মোল। তো এইবার মোল থেকে আমরা ভর কিভাবে? ইন্টু মলিকিউলার ওয়েট। তো কার্বন মনোক্সাইডের মলিকিউলার ওয়েট কত? 12 প্লাস 16, 4 ইন্টু 28, তাহলে হবে কত? 112 গ্রাম। ক্লিয়ার? তো অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আসি, মুদ্রা ধাতুগুলির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি হবে? মুদ্রা ধাতু কাদের বলা হবে? কপার, সিলভার, গোল্ড মুদ্রা ধাতু এদের বলা হয়। এরা কি ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় মুদ্রা ধাতুগুলোর ইলেকট্রন বিন্যাস কি করে জানবো আমরা? মুদ্রা ধাতুগুলোর ইলেকট্রন বিন্যাস কপার একটাই ক্যালকুলেট করব 29 কিভাবে থাকে? আর্গন মানে 18, 3D 10, 4s1। ক্লিয়ার? এটা আমরা জানি কপার এক্সেপশন, কারণ 3D স্টেবিলিটির জন্য। তো কপার, সিলভার, গোল্ড এটা নিচে আছে মানে একই হবে। তো এদের মুদ্রা ধাতুগুলির ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? অপশন সি। ক্লিয়ার? নেক্সট আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 3। একটি ধাতুর 1 গ্রাম নাইট্রেট লবণকে সম্পূর্ণ বিয়োজিত করলে 0.6735 গ্রাম ধাতব অক্সাইড পাওয়া যায়।
ধাতুর তুল্যাঙ্ক ভার। তো ধাতুর তুল্যাঙ্ক ভার নির্ণয় করার আগে প্রথমে যেটা জানবো সেটা হলো, দেখো যে কোনো রাসায়নিক বিক্রিয়া এক্স এ প্লাস ওয়াই বি থেকে যদি জেড পরিমাণ সি অথবা ডি যা কিছু হতে পারে ডাব্লিউ অ্যামাউন্ট অফ জি। তো যদি বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ আমরা হিসেব করি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, তাহলে দেখা যায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান হয়। কি? গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কিসের? বিক্রিয়ক, বিক্রিয়ক সমান বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। এটা আমাদের মনে রাখতে হবে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। আবার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়? প্রদত্ত ভর ডিভাইডেড বাই তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে লেড নাইট্রেট, লেড নাইট্রেট এম NO3 হোল এক্স কি তৈরি হয়েছে সেখান থেকে? ধাতব অক্সাইড MO M2O(X)। ঠিক আছে, কেন নিলাম? আমরা কি ধাতু জানি না, মনে করলাম এম ধাতুর অক্সিডেশন নাম্বার বা চার্জ হলো, সরি অক্সিডেশন, হ্যাঁ অক্সিডেশন নাম্বার বা চার্জ হলো কত? X প্লাস, বা যোজ্যতাও আমরা বলতে পারি, সেই জন্য এইভাবে লিখেছি। তো এইবার দেখো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা একই হবে। তো গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত হবে? প্রদত্ত ভর যদি MnO3 হয়, তার প্রদত্ত ভর কত? 1 ডিভাইডেড বাই তুল্যাঙ্ক ভার কত? মনে করি ধাতুর তুল্যাঙ্ক ভার, ধাতুর তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার কত হবে? M ধরে নিলাম, তো লিখলাম M, আর প্লাস NO3 মাইনাসের তুল্যাঙ্ক ভার কত হবে? দেখো NO3 কত? নাইট্রোজেন 14, অক্সিজেন 48, 48 ক্যালকুলেট করলে হবে 62 ডিভাইডেড বাই 1। তো ধাতুর তুল্যাঙ্ক ভার এবং লবণের বা আয়নের মানে মূলকের তুল্যাঙ্ক ভার কত? 62 ইকুয়াল টু কি হবে? 0.6735 ডিভাইডেড বাই কি লিখবো? M প্লাস অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত? 8। তো এইটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে M ইন্টু 0.6735 প্লাস 62 ইন্টু 0.6735 ইকুয়াল টু M প্লাস 8। এখান থেকে আমরা ভ্যালু অফ M পেয়ে যাব কত? 103.4। ঠিক আছে, আমি ক্যালকুলেশন পুরো যাচ্ছি না, তোমরা ক্যালকুলেশন করে দেখবে। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? তো অপশন আমরা পেলাম অপশন বি 103.4। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন কি আছে? হাইড্রোজেন বর্ণালীতে অতিবেগুনি রশ্মি অঞ্চলে থাকে, অতিবেগুনি রশ্মি অঞ্চলে থাকে কে? লিম্যান। কি কি জানি? লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, কুন্ড আর হামফ্রে বা হামফ্রিস। লিম্যানের কি হয়? একটাই সমীকরণ, আর ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। লিম্যানের জন্য n1 ইকুয়াল টু 1, বামারের জন্য n2 ইকুয়াল টু 2। তো এইভাবে চলতে থাকবে কন্টিনিউয়াসলি। আর n2 হবে কি? পরের সংখ্যা, ঠিক মানে n2 ইকুয়াল টু হবে 2। এইভাবে চলতে থাকবে 3 4 5 6 করে। তো যেটা আমাদের এখানে কোয়েশ্চেন, যে অতি বেগুনি রশ্মিযুক্ত অঞ্চলে কে থাকবে? লিম্যান অতি বেগুনি রশ্মিযুক্ত অঞ্চলে থাকে, বামার থাকে দৃশ্যমান অঞ্চলে, দৃশ্যমান, আর প্যাসেন বাকি এগুলো হচ্ছে আইআর বা অবলোহিত অঞ্চলে। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। তো আলোর গতিবেগের 1% গতিবেগ সম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি
তরঙ্গ দৈর্ঘ্য কি হবে। তো প্রথমে আসি আলোর গতিবেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তার 1% মানে কত হবে 3 × 10⁶ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার। ডি ব্রগলি ল্যামডা ইকুয়াল টু h/m × v, ল্যামডা ইকুয়াল টু h, আচ্ছা h এর ভ্যালু 6.626 × 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ × 10⁻31 কেজি ইন্টু ভেলোসিটি 3 × 10⁶ m/s। তো এখান থেকে ল্যামডা ক্যালকুলেট করলে আসবে 2.42 × 10⁻10 মিটার। ঠিক আছে, তো তোমরা অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, তোমরা নিজেরা চেক করে দেখে নিতে পারো। ক্লিয়ার। আসি নেক্সট কোয়েশ্চেন। তো IUPAC পদ্ধতিতে 106, 1 হলে কি হবে, 1 হলে উন, 0 হলে নীল, আর 6 হলে হেক্স, শেষে IUM হবে। ঠিক আছে, তো 106 এর জন্য এটা কি হবে 102, এটা 10 অক্ট মানে 8, 1 নীল 1। ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসি নেক্সট কোয়েশ্চেন। SF2, SF4, SF6 অণুতে সংকরায়ন অবস্থা। সংকরায়ন অবস্থা ফর্মুলা কি, হাইব্রিডাইজেশন H ইকুয়াল টু হাফ অফ ভ্যালেন্স শেল প্লাস একযোজি পরমাণু মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তো এখান থেকে হবে হাফ, যোজ্যতা কক্ষ সালফার মানে কি হবে, যোজ্যতা কক্ষে হবে 6, একযোজি পরমাণু হাইড্রোজেন এবং হ্যালোজেন এরা হলো একযোজি পরমাণু। ক্লিয়ার। তো একযোজি পরমাণু কি আছে, ফ্লুরিন আছে 6টা, মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন নেই 0 প্লাস 0, তো কত হবে হাফ ইন্টু 12 মানে 6। আচ্ছা সরি, এটা কার SF6, এটা গেল SF6 মানে sp3d2 1 3 4 2 6, তাহলে SF6 হলো sp3d2। SF4 কি হবে 1 হাফ ইন্টু 6 প্লাস 4 তাহলে 5 sp3d কোথায় আছে sp3d, আর একটা ক্যালকুলেট আমরা না করলেও পেরে যাব। ঠিক আছে, SF2। ওকে, অ্যান্সার সি হবে কারেক্ট। নেক্সট, একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে গেলে ব্যাসার্ধের বা কক্ষপথের ব্যাসার্ধ কি পরিমাণ বৃদ্ধি পাবে। তো এখানে আমরা জানি R1 ইকুয়াল টু কি হবে n ইন্টু Rn ইকুয়াল টু n ইন্টু R1, কারণ সূত্র কি Rn ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার 4 পাই স্কোয়ার m জেড স্কোয়ার। তো এখান থেকে আমরা এটাকে যদি ধরে নিই R1 ইন্টু কি হবে n স্কোয়ার। ঠিক আছে, তো n এর ভ্যালু কত, আর থার্ড বলেছে, থার্ড হলে 3 স্কোয়ার ইন্টু R1 মানে 9 টাইমস 9 গুণ হবে। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন। কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে একটি যৌগ গঠিত হয়েছে, পরমাণু সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:1। বাষ্প ঘনত্বের মান অক্সিজেনের এই গুণ আছে, তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত 8, তো অক্সিজেনের বাষ্প ঘনত্ব, অক্সিজেনের ভেপার ডেনসিটি, তো এইভাবে লিখি ভেপার ডেনসিটি অফ O2 কত হবে 16, কারণ অক্সিজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 32 ডিভাইডেড বাই 2 62, তো তার হচ্ছে 2.813 গুণ, তাহলে কত হবে, অতএব যৌগটির বাষ্প ঘনত্ব হবে, এটা মাল্টিপ্লাই করলে কি হবে আসবে 45। তো এইবারে আণবিক সংকেত কি হবে, তো এখানে দেখো যেটা স্থূল সংকেত দেওয়া আছে, দেখো 1:2:1, এটা তার মানে কি, এটা হচ্ছে স্থূল সংকেত, কারণ এটা সরল অনুপাত আছে। স্থূল সংকেত থেকে আমরা যে আণবিক সংকেত পাই কি x + 2x +
এক্স এইটা। তো এবার আমরা যদি এর ওজন হিসেবে দেখি তাহলে কি দেখব, কার্বন এটা আছে কি কার্বন, তাহলে কার্বন হচ্ছে 12x, এটা 2 ইন্টু হাইড্রোজেন আছে, 2 ইন্টু হাইড্রোজেন কত 2, সরি হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 2 আছে, মানে 2x আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 2x সরি প্লাস কি আছে অক্সিজেন 1 আছে x, তার মানে 16x। তো টোটাল কত হবে, এখান থেকে টোটাল যেটা পাবে 30x। তাহলে যে স্থূল সংকেত থেকে আণবিক গুরুত্ব পেলাম সেটা হচ্ছে কি 30x, আর বাষ্প ঘনত্ব থেকে যে আণবিক গুরুত্ব পাবো, আণবিক গুরুত্ব যেটা পাবো কি হবে, সেটা আণবিক গুরুত্ব হবে 90। তো 30x ইকুয়াল টু হবে 90, x ইকুয়াল টু হবে 3। তাহলে এইবার এর সঙ্গে 3 মাল্টিপ্লাই 3, এটা 6, এটা 3, এটা 3, অপশন এ হবে কারেক্ট। নেক্সট আসি ব্যাসার্ধের সঠিক ক্রম। ব্যাসার্ধের সঠিক ক্রম আমরা জানি প্লাস যত বেশি হবে তার সাইজ তত ছোট হবে। তো এখানে প্লাস কার সব থেকে বেশি আছে, এইটা হচ্ছে এইটা সব থেকে বেশি, তারপর হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তো অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা একটি ইলেকট্রনের গতিবেগ 1 × 10⁴ সেন্টিমিটার পার সেকেন্ড, এক্সাক্ট কত হবে এটা, অবস্থানগত অনিশ্চয়তা ডেল এক্স ইন্টু ডেল টি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। তো এখান থেকে পি আমরা ভেঙে লিখতে পারি এম ডেল ভি, তো ডেল এক্স इंटू एम डेल भी ग्रेटर देन इक्वल टू h/4π और डेल एक्स इंटू डेल भी ग्रेटर देन इक्वल टू h/4π और डेल एक्स इक्वल टू एम h/4π इंटू एम। क्लियर। এবার আসি কোয়েশ্চেন কি বলেছে, ইলেকট্রনের গতিবেগ ভেলোসিটি 0.11% কারেক্ট। তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কি হবে, মানে ভেলোসিটির ইন্টু ডেল ভি অনিশ্চয়তা, তাহলে ডেল ভি ইকুয়াল টু কি হবে 1 × 10⁴ ইন্টু 0.011 ডিভাইডেড বাই 100%। ঠিক আছে, তো এখান থেকে কি অ্যান্সার আসবে, কত ভ্যালু আসবে এখান থেকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে দেখা যাবে এর ভ্যালু আসবে 1.1, এর কত ভ্যালু আসবে 1.1 আসবে, কত 1.1। তো এবার আমরা ডেল এক্সে বসিয়ে দেব 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, 4 ইন্টু পাই ইন্টু 9.1 ইন্টু 10⁻³ কেজি ইন্টু 1.1 m/s। ক্লিয়ার। তো এখান থেকে আমরা ডেল এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, ভ্যালু আসবে 0.527। ক্লিয়ার। আচ্ছা, তো এইগুলো দেখো সব জুল পার সেকেন্ড আছে, যে ইউনিট আসবে সেটা এসআইতেই আসবে, সেটাকে আমরা কনভার্ট করব কিসে, সেন্টিমিটারে। সরি এখানে সেন্টিমিটার দেওয়া আছে, সরি সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এটাকে আমরা 10⁷ দিয়ে মাল্টিপ্লাই করে নেব, আর এটাকে 9.28 নিয়ে নেব। ওকে, এটা সেন্টিমিটার পার সেকেন্ড আছে, আমি খেয়াল করিনি, করলে 0.527 সেন্টিমিটার অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট আসছি NaMgAl এর প্রথম আয়নি ভবন এনথালপির সঠিক ক্রম। প্রথম আয়নি ভবন এনথালপির সঠিক ক্রম আমরা জানি, এনথালপির মান বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি, পর্যায় সারণীর কি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়। তো কি হবে NaMgAlSi, যদি এটা আমরা অর্ডার লিখি সেটা ভুল হবে। তো কি হবে এক্সাক্ট অর্ডার, এখানে এমজির ভ্যালু একটু বৃদ্ধি পাবে, সরি
mg গ্রেটার দেন AlSi। কেন? তার কারণ হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 আর 3s2, এই যে s ফিল আছে এটার জন্য এটা স্টেবিলিটি গেইন করবে। ক্লিয়ার? নেক্সট আসবে কোয়েশ্চেন। আচ্ছা, ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। 19তম ইলেকট্রন বললে ক্রোমিয়াম কত হবে? আর্গন, তারপর এটা হচ্ছে কি 18। 19তম বললে 4s1, এইটা হচ্ছে 19তম। তো এর জন্য কি হবে? n = হবে 4, n = 4 যেখানে আছে সেইটা। তো n = 4, l = কত? s এর জন্য 0। তো অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন হাইড্রাইড? আমরা এটা আলোচনা করেছি। BH3 এটা কি হিসেবে থাকে? ব্রিজ বন্ড তৈরি করে হাইড্রোজেনগুলো, আমরা জানি ব্রিজ হাইড্রাইড। এ কি হিসেবে থাকে? ডাইমার হিসেবে থাকে। BH3 এ ডাইমার হিসেবে থাকে। ডাইমার কিসের ডাইমার? B2H6 ডাইমার হিসেবে থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। একক কোষের প্যাকিং দক্ষতা কত? আমরা জানি 0.74। তো সেটা ক্যালকুলেট করলে দেখবো √2π/6। নেক্সট কোয়েশ্চেন আসি, কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আয়নটি পেসিং সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হলো ক্যালসিয়াম। নেক্সট, নিচের যৌগগুলির মধ্যে অধ্রুবীয় কোনটি? অধ্রুবীয় মানে কোনো দ্বিমেরু ভ্রামক উৎপন্ন হবে না। BF3 গঠন কেমন? এইভাবে। তো এখানে দেখব তিনজনকে প্রশমিত করে দিচ্ছে। CH2 কি হবে? এখানে Cl থাকবে H, এদের একটা দ্বিমেরু ভ্রামক থাকবে। NF3, F তিনজন এই দিকে টানবে, লোন পেয়ার। এই দিকে টানবে, কিন্তু এই নিচের দিকে টানটা বেশি। ঠিক আছে। ClO2 এর নির্দিষ্ট টান থাকবে। ক্লিয়ার? তো অ্যান্সার কি হবে? BF3। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে একটাই আমি দেখতে পাচ্ছি, O2 প্যারাম্যাগনেটিক। কারণ ইলেকট্রন যদি আমরা MO দিয়ে দেখি, স্থায়ী 1s, স্থায়ী স্টার 1s, স্থায়ী 2s, স্থায়ী স্টার 2s, তারপর স্থায়ী 2pz, তারপর সিগমা পাই 2px = পাই 2py, তারপর পাই স্টার 2px, পাই স্টার 2py, সিগমা স্টার 2pz। ঠিক আছে, তো ইলেকট্রন কতগুলো? অক্সিজেন 8 + 8, টোটাল 16। তার 2 2 4 6 8 10 11 12 13 14 15 16। তাহলে এটা হলো কি? প্যারাম্যাগনেটিক। কেন প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক তার কারণ আনপেয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন। এখানে আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, আসি নেক্সট কোয়েশ্চেন। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় নিচের কোন অণুতে? নিচে অন্ত বন্ডিং আর মানে ইন্ট্রামলিকিউলার আর ইন্টারমলিকিউলার। অন্ত আণবিক আর আন্ত আণবিক। আন্ত আণবিক হচ্ছে এই যে প্যারানাইট্রোফেনল OH ONO-, এ অন্য আর একজন প্যারানাইট্রোফেনলের সঙ্গে কি তৈরি করবে? এই যে বন্ড হয়েছে NO2, এই যে বন্ড হয়েছে, এটা কি দুটো আলাদা আলাদা অণুর মধ্যে, মানে এটা আন্ত আণবিক। আর প্যারাহাইড্রক্সি অ্যালডিহাইড OH, প্যারাহাইড্রক্সি ডাবল বন্ড O। ঠিক আছে, এখানে কি হতে পারে? অন্ত আণবিক নিজেদের মধ্যে। ক্লিয়ার? নেক্সট আসি কোয়েশ্চেন, ক্ষার ধাতুগুলির ক্ষেত্রে কোন প্রবণতা সঠিক নয়? তো হাইড্রেশন এনথালপি
উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে বৃদ্ধি, তাকে আছে LI NA K রুবিডিয়াম। ঠিক আছে, আয়নায়ন এনথালপি IP আয়নাইজেশন পোটেনশিয়াল কি থাকে, উপর থেকে নিচের দিকে হ্রাস পেতে থাকে। হাইড্রেশন এনথালপি IP কি হবে, উপর থেকে নিচে হ্রাস। ক্লিয়ার? তো তারপর পারমাণবিক আকার উপর থেকে নিচে বৃদ্ধি, পারমাণবিক আকার উপর থেকে নিচে বৃদ্ধি। তাহলে একমাত্র আনইউজুয়াল চেঞ্জ হচ্ছে বা ইরেগুলার চেঞ্জ ঘনত্ব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, গ্যাসকে তরলায়িত করা যায় সংকট উষ্ণতার নিচে আর সংকট চাপের উপরে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 27°C উষ্ণতায় একটি গ্যাসের অণুগুলির গড় বর্গবেগের বর্গমূল দেওয়া আছে। তাহলে গড় বর্গবেগের বর্গমূল ফর্মুলা কি, CRMS সমান √3RT/m। আর গড় বর্গবেগের বর্গমূল হয়েছে। আর এবার আমরা যদি বলি গড় বর্গবেগ, C এভারেজ কি হবে, √8RT/m। আর যদি বলা হয় মোস্ট প্রবাবল CMP কি হবে, √2RT/m। ক্লিয়ার? তো এখানে আমরা ফর্মুলা বসাবো, CRMS দেওয়া আছে 6.838 × 10⁴ ইকুয়াল টু √3 × 8.314 × 10⁷। আর্গ, এটা আমরা আর্গ ইউনিটে নিলাম, আর্গ পার মোল পার কেলভিন ইন্টু টেম্পারেচার 300K ডিভাইডেড বাই m। এখান থেকে আমরা m ইকুয়াল টু কি লিখতে পারি, 6.838 × 10⁴ স্কোয়ার divided by 3 into 8.134 into 10⁻, আচ্ছা ইন্টু, তাহলে এখান থেকে m আসবে, এখান থেকে m আসবে, সরি এখান থেকে আমরা m কিভাবে ক্যালকুলেট করব, এখান থেকে যদি আমরা একটু ইরেজার ব্যবহার করে এটা আমি একটু মুছে নিচ্ছি। তাহলে এখান থেকে m ক্যালকুলেট হবে, m হবে কত, m হবে 3 × 8.314 into 10⁷ arg 6.838 into 10⁴ এর স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা m দেখব, ক্যালকুলেট করলে m আসবে 16। ঠিক আছে, তোমরা নিজেরা ক্যালকুলেট করবে যদি প্রবলেম হয়। এবার তোমরা বলবে স্কোয়ার কোথায় ছিল, তো এখানে আমরা বোথ সাইড স্কোয়ার নিয়ে নেব। এখানে বোথ সাইড স্কোয়ার নিয়ে নিলে, আচ্ছা এখানে দেখো একটু, তার মানে আমি একটু ছোট ছোট করে দিই, 6.838 into 10⁴ তার স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে 3.3 into 8.314
3 আর 3, ঠিক আছে। এদিকে m গেল, এইদিকে এটা নিচে চলে, এটা ক্যালকুলেশন করলে আসবে কত 6। চলো নেক্সট কোয়েশ্চেন। SO4 2 আয়ন রিজেনারেটিং গঠনের সংখ্যা কত হয়? এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। অক্সিজেন মাইনাস মাইনাস, এখান থেকে আমরা 6 স্ট্রাকচার পাবো, 6টি ক্যানোনিক্যাল স্ট্রাকচার পাবো। ক্লিয়ার। নেক্সট আসি, কোনটি দ্বারা CO2 শোষিত হয়? এটা হচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়, কারণ সিলিকন তার অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। Si এর ডি অরবিটালে বাইরে থেকে H2O লিগেন্ড হিসেবে কাজ করে রিয়্যাক্ট করাতে পারে। কোয়েশ্চেন নাম্বার নেক্সট, বোমা তৈরির কাজে কি ব্যবহার করা হয়? অ্যামোনাল। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার, H3BO3 কি তৈরি হবে? HBO2, একে আমরা বলি মেটাবোরিক অ্যাসিড HBO2, আর তাকে আরো হিট দিলে H2P4O7, যাকে বলা হয় টেট্রাবোরিক অ্যাসিড। H2BO2 মেটা টেট্রা হলে কি হবে? H2P4O7, এটা হচ্ছে পাইরো বলা হয়, পাইরো বা টেট্রাবোরিক অ্যাসিড, টেট্রাবোরিক অ্যাসিড। তো এখানে আছে টেট্রাবোরিক অ্যাসিড, মেটাবোরিক অ্যাসিড, ঠিক আছে, অপশন এ। নেক্সট, গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, কারণ গ্রাফাইটে কি আছে? গ্রাফাইটে CC বন্ধন গঠনকারী ইলেকট্রন বর্তমান তড়িৎ পরিবহন করতে পারে, মানে মুক্ত সঞ্চরণশীল ইলেকট্রন বর্তমান। নেক্সট, অ্যালুমিনোসিলিকেট নয়, সেটা হলো ডাইঅক্সাইড। কেন? এবার তোমরা বলবে কেন ডাইঅক্সাইড হলো? বাকি এইগুলো হচ্ছে অ্যালুমিনোসিলিকেট মানে। আচ্ছা, ফেলসপারের ফর্মুলা কি হবে? ফেলসপারের ফর্মুলা হবে KAlSi3O8, এদেরকে বলা হয় অ্যালুমিনোসিলিকেট। আর জিওলাইটের ফর্মুলা কি? জিওলাইট NaAlSi2O6.H2O। তার সাথে ডাইঅক্সাইডের ফর্মুলা কি? এর ফর্মুলা কি? এটা হলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সিলিকেট Si, ঠিক আছে, এটা হলো ডাইঅক্সাইড। আর এটা অ্যালুমিনোসিলিকেট না, অ্যালুমিনিয়াম সিলিকেট হচ্ছে এটা আর আলট্রামেরিন, ঠিক আছে। আসি নেক্সট কোয়েশ্চেন, ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠন করে। তো দেহকেন্দ্রিক ঘনকাকার মানে PCC সমান 2, আর তারপর বলেছে M সমান কত হবে? এখানে দেওয়া আছে 51.99। তা এখান থেকে আমরা দেহকেন্দ্রিক বলেছে, আর ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব বলে দিয়েছে 7.3। তো যেটা ফর্মুলা, রো ইকুয়াল টু MZNA ইন্টু A কিউব। M কত? 51.99 ইন্টু 2 ডিভাইডেড বাই NA হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু A কিউব 7. তারপরে কি আসবে? A কিউব ইকুয়াল টু কি হবে? 5.99 ইন্টু 2, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 7.3, ঠিক আছে। এখান থেকে যে ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে সেটা হচ্ছে, এখান থেকে A এর যে ভ্যালু আসবে সেটা হলো 2.87 ইন্টু 10⁻⁸ সেমি। আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, কারণ ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম কনজিউমিং, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন কি? তাহলে এটা অ্যান্সার কি হবে? 2.8 সেমি, বা এটাকে আমরা পিকোমিটারে কনভার্ট করলে হবে 287 পিকোমিটার। 1 pm ইকুয়াল টু 10⁻⁻12 মিটার। ওকে, আসি নেক্সট কোয়েশ্চেন। আম্লিক দ্রবণে আম্লিক KI দ্রবণে H2O2 যোগ করলে KI প্লাস I2 যোগ করলে কি হবে? KI3 তৈরি হবে। এই জন্য বর্ণ বাদামি হয়ে যায়, দ্রবণের বর্ণ বাদামি হয়ে যায়, ঠিক আছে। আসি নেক্সট কোয়েশ্চেন, কোনটির ইলেকট্রন বিন্যাস একই? ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম 3+, মানে ছিল 24,
সেখান থেকে যদি 3 বেরিয়ে যায় 21। তো আর্গন হলো, তারপর আর্গন তা 4s 3d কতগুলো থাকবে? ক্রোমিয়ামের ক্ষেত্রে থাকে কতগুলো? 3টে, সরি 18, 2 20 আর এখানে 1 21। ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ও সরি ক্রোমিয়াম 4s1 3d5। ক্রোমিয়াম 3+ হলে কি হবে? আর্গন 4s0 এক, এখান থেকে একটা আর এখান থেকে দুটো চলে গেলে থাকে 3টে, 3d। ক্লিয়ার? এইভাবে আমরা সবার ইলেকট্রনিক কনফিগারেশন দেখব। Fe3+ কি হবে? Fe আর্গন প্লাস আয়রন, আচ্ছা Fe3+ আয়রন আর্গন প্লাস 18 4s2 2 20 3d6 20 6 26। কিন্তু Fe3+ হলে কি হবে? Fe3+ হলে S থেকে দুটো বেরোবে, D থেকে একটা বেরোবে। তারপর আসি ম্যাঙ্গানিজ 2+, Mn2+ হলে কি হবে? 25 আর্গন 25, তারপর 4s2 3d5। তো এটাকে আমরা কিভাবে দেখব? আর্গন 4s0 Mn2+ মানে 4s0 3d1, সরি 3d5, 4s0 3d5। অর্থাৎ দেখলাম ম্যাঙ্গানিজ এবং আয়রন এদের ইলেকট্রনিক কনফিগারেশন সেম। কোয়েশ্চেন নাম্বার নেক্সট। সবচেয়ে বেশি আম্লিক ধর্ম BeO কেন? ক্ষুদ্র সাইজ, ক্ষুদ্র আকার, আর কি? ক্ষুদ্র আকার হওয়ার জন্য সমযোজী চরিত্র বেশি লাভ করে, সমযোজী চরিত্র, তাই এর অক্সাইডটি কি হবে? আম্লিক অক্সাইড। নেক্সট, কোন যৌগটির ক্ষেত্রে জ্যামিতিক আকার বিকৃত অষ্টতলকীয়? SF4 হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করবে তোমরা, দেখবে HCF6 এর হাইব্রিডাইজেশন H ইকুয়াল টু আসবে 7। তো তারপর লোন পেয়ার ইকুয়াল টু হবে H মাইনাস এক্স মাইনাস H7 মাইনাস ভ্যালেন্স সেলে কত? 8 মাইনাস 0। তাহলে পাওয়া হাইব্রিডাইজেশন এবার হচ্ছে লোন পেয়ার 7 মাইনাস 6 নট 8, 6 মাইনাস কোনো দ্বিযোজী পরমাণু নেই, তাহলে 7 মাইনাস 6 ইকুয়াল টু 1। গঠন কেমন হয়? XCর গঠন XCর হয় এইরকম, XC F F F F, 6টা পজিশন 6টা ফ্লুরিন দ্বারা অকুপাই হয়ে আছে। কিন্তু এখন একটা লোন পেয়ার বর্তমান, এই যে লোন পেয়ার কি হবে? এর শেপকে অক্টাহেড্রাল থেকে কিছুটা বিকৃত করে দেয় বা বিকৃত অষ্টতলকীয়। অপশন হবে ডি। নেক্সট কোয়েশ্চেন, B3+ আয়ন গঠন করে না কেন? তার কারণ আকার ছোট হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ খুব বেশি, যা ল্যাটিস শক্তি বা হাইড্রোজেন শক্তি থেকে পাওয়া যায় না। ক্লিয়ার? প্রায় আমাদের 35 কোয়েশ্চেন ডিসকাস হয়ে গেল।